আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ২য় গদ্যটির নাম হচ্ছে মিনু। আজকে আমরা মিনু গদ্যের সৃজনশীল প্রশ্নের ২য় পর্বে এসে হাজির হয়েছি। ২য় পর্বে আজকে আমরা সৃজনশীল ৩ এবং ৪ নং প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় সৃজনশীল ৫০ নম্বরে হবে। এখানে দেখো তোমাদের সৃজনশীলে গদ্য থেকে ৪টি, কবিতা থেকে ৪টি, মোট ৮টি সৃজনশীল থাকবে। তার মধ্যে তোমাকে গদ্য থেকে ২টি, কবিতা থেকে ২টি, মোট ৪টি, আর যেকোনো এক জায়গা থেকে একটি, সর্বমোট ৫টির সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। চলো আজকে আমরা যে ৬ষ্ঠ শ্রেণীর মিনু গদ্যটির সৃজনশীল ২য় পর্ব অর্থাৎ সৃজনশীল ৩ এবং ৪ নং আলোচনা করব। এখানে দেখো বলা হয়েছে, মুখ ছেলেটির বলতে কথা ছটফট করে বুক, সকল অঙ্গ প্রকাশ পেলেও নীরব থাকে মুখ। আহারে, তার মনের কথা নীরব থাকে মনে, নিজের কথা হৃদয় পেতে নিজেই আবার শুনে। কবিতাটির পঙ্গক্তি দিয়ে বলেছে, মিনুর চোখে শুকতারা কি? উত্তর হচ্ছে তার সই। হ্যাঁ, চোখে শুকতারা তার সই। এরপর হচ্ছে, সব কথা শোনার দরকার হয় না তার। কেন? দেখো, ২টি পয়েন্টে দিবে। প্রথম পয়েন্ট, ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই মিনু সব বুঝতে পারে। তার ষষ্ঠ ইন্দ্রিয়ও তাকে অনেক কিছু বুঝতে সাহায্য করে। দ্বিতীয় পয়েন্টে লিখবে, অনাথ মিনু তার দূর সম্পর্কের এক পিসির বাড়িতে আশ্রয় পেয়ে চাকরানীর মতো জীবন কাটায়। সারাক্ষণ তাকে কাজ করতে হয়। বোবা হওয়াতে সে কারো সাথে কথা বলতে পারে না। কালা হওয়াতে সহজে কথাও শুনতে পায় না। কালা মানে বধির আর কি। তো তার কথা বলা বা শোনার প্রয়োজনও হয় না। মানুষের ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। পাশাপাশি তার এরপরের প্রশ্নটি হচ্ছে, প্রতিপক্ষের ছেলেটি তার আকুলতার সাথে মিনু গল্পের মিনুর কথা বলার সাদৃশ্য আলোচনা করো। পয়েন্টে দিবি। প্রথম পয়েন্ট হচ্ছে, বোবা হওয়ায় কথা বলতে চাওয়ার আলু আকুলতার দিকে উদ্দীপকের ছেলেটি এবং মিনু গল্পের মিনুর মধ্যে সাদৃশ্য রয়েছে। দ্বিতীয় পয়েন্টে লিখবে, এই যে দেখো, মিনু গল্পে মিনু একজন ভাগ ও শ্রবণ প্রতিভা। ব্যবহার করে একটু পর্যন্ত লিখে নিব। এরপরে তৃতীয় পয়েন্ট লিখবে, উদ্দীপকের ছেলেটিও বোবা, তার বাকি সকল অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারে না। কথা বলার জন্য সে চটপট করতে থাকে। তার এই কথা বলতে চাওয়ার আকুলতার সাথে মিল পাওয়া যায় গল্পের এই যে মিনুর সাথে। বাক প্রতিবন্ধী হওয়ায় উদ্দীপক এবং মিনু উভয়ের মধ্যে রয়েছে কথা বলতে না পারার আক্ষেপ। এভাবে করি। পরে হচ্ছে দেখো, এখানে বলা হয়েছে, উদ্দীপকের ছেলেটির হৃদয়ের কথা যেন মিনু গল্পের মহাজগৎ মূল্যায়ন করো। এখানে এই উত্তর এখানে দেখো, উদ্দীপকের ছেলেটি কথা প্রকাশ করতে না পেরে সেই কথা দিয়ে এর মধ্যে সে বিশ্বের সৃষ্টি করে। তা মিনু গল্পের মিনুর মনোজগৎকে প্রতিনিধিত্ব করে। এটা প্রথম পয়েন্ট। এখানে ৪টি পয়েন্টে লিখতে হবে। দ্বিতীয় পয়েন্টে লিখতে হবে, মিনু গল্পের মিনু কথা বলতে পারে না, কথা শুনতেও পায় না। সে বসবাস করে এক বিরূপ পরিবেশ। এভাবে করে তোমরা দ্বিতীয় পয়েন্ট লিখবে। এরপর তৃতীয় পয়েন্টে লিখতে হবে, উদ্দীপকের ছেলেটি একজন বাক প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না, কথা বলতে না পারার আক্ষেপে সে চটপট করতে থাকে ইত্যাদি। এইভাবে করে একটু পর্যন্ত লিখবে। এরপরে চতুর্থ পয়েন্টে লিখবে, উদ্দীপকের ছেলেটি এবং মিনু গল্পের মিনুর মধ্য দিয়ে দেখা যায় বাক প্রতিবন্ধীরা কথা প্রকাশ করতে না পারলেও তাদের কথাগুলো নিজের মনের ভেতর শব্দ তৈরি করে। এটুকু পর্যন্ত এই ৪টি পয়েন্টে গ এর উত্তর লিখবে। এরপরের উদ্দীপকটি দেখো, ৪ নং, আকস্মিক সড়ক দুর্ঘটনা। রায়হানের মা বাবা ও ছোট ভাই মারা যায়। সে তার চোখ হারায়। তার চাচা তাকে নিজের বাড়িতে নিয়ে বাড়ির সবাই রায়হানের
খবর রাখে তার গানের গলা অনেক ভালো হওয়ায় চাচা তাকে গানের স্কুলে সকলের আদর মমতার মাঝে বাবা মায়ের কথা বলতে পারে না, বারবার তাদের কথা মনে পড়ে। এখানে দেখো প্রশ্ন হচ্ছে চলন্ত কয়লাগুলো, উত্তর হচ্ছে দেখো জ্বলন্ত কয়লাগুলোকে মিনুর রক্তাক্ত মাংস মনে হয়। এরপর হচ্ছে কয়লা তার শত্রু বুঝিয়ে লেখো। এখানে দুইটি পয়েন্টে লিখবে। এই যে প্রথম পয়েন্টে লিখবা মিনু কল্পনায় কয়লাকে তার শত্রু মনে করে। দ্বিতীয় পয়েন্টে লিখবে উনুনের আঁচ গনগন করে ধরে এলে মিনুর আনন্দ হয় কারণ কয়লাকে সে শত্রু মনে করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কয়লাগুলোর উপর রোজ হাতুড়ি চালাতে হয় মিনুর, তাই হাতুড়ি কয়লা ভাঙ্গার সময় মিনুর মনে হয় কয়লাগুলো যেন তার শত্রু শত্রু মনে করে কয়লাগুলোকে সে আঁচের আগুনে জ্বালাতে থাকে। এরপরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের রায়হানের নূর মিনু গল্পের মিনুর মধ্যকার সাদৃশ্য বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। বৈসাদৃশ্য বলতে মিল আর কি, সাদৃশ্য মানে মিল, বৈসাদৃশ্য মানে অমিল। এখানে তিনটি পয়েন্ট লিখবে। এই যে প্রেক্ষাপট ভিন্ন হওয়ার কারণে উদ্দীপকের রায়হানের সাথে গল্পের মিনুর বৈসাদৃশ্য বিদ্যমান, মানে অমিল। সাদৃশ্য মানে মিল, বৈসাদৃশ্য মানে অমিল, মানে মিল নেই। তৃতীয় পয়েন্ট লিখবে মিনু গল্পের মিনু চরিত্রটি বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তার মা বাবা নেই, আশ্রয় পায় দূর সম্পর্ক আত্মীয় বাড়িতে। এরপরে পয়েন্টে ৩ নম্বর পয়েন্টে লিখবে এই যে উদ্দীপকের আকস্মিক সড়ক দুর্ঘটনা রায়হানের মা বাবা মারা গেলে চাচার বাড়িতে তার আশ্রয় মেলে। বাড়ির সবাই তাকে ভালোবাসে আদর করে ফলে কখনো অবহেলা করে না। এই যে অপরদিকে মিনু গল্পের একটু পর্যন্ত তোমরা লিখে ফেলবে। এরপরে প্রশ্নটি হচ্ছে এখানে দেখো ঘতে বলা হয়েছে পরিণতি ভিন্ন হলেও উদ্দীপকের রায়হানকে মিনু গল্পের মিনুর সার্থক প্রতিনিধি বলা যায়। তুমি কি মন্তব্যটির সাথে একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও। যদি একমত হয়ে থাকে তাহলে যুক্তি। উত্তর দেখো ৪টি পয়েন্টে তোমরা এখানে লিখবে। এখানে হচ্ছে দেখো ৪টি পয়েন্টে প্রথম পয়েন্টে লিখবে পরিণতি ভিন্ন হলেও উদ্দীপকের রায়হানকে মিনু গল্পের সার্থক প্রতিনিধি বলা যায়। মন্তব্যটির সাথে আমি এক। এরপরে দ্বিতীয় পয়েন্টে লিখবে মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। মা বাবাকে হারিয়ে মিনু আশ্রয় পায় দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে। সেখানে সে গৃহকর্মের যাবতীয় কাজ করে আর অবসরের সঙ্গী বানায় প্রকৃতিতে। এরপরেও সে স্বপ্ন দেখে একদিন তারা বাবা ফিরে আসবে, মানে তার বাবা ফিরে আসবে। ৩ নম্বর পয়েন্টে লিখবে উদ্দীপকের রায়হান এক সড়ক দুর্ঘটনায় তার বাবা মাকে হারিয়েছে। একই দুর্ঘটনায় তার চোখ নষ্ট হয়ে যায়। এভাবে করে এই পয়েন্টটা লিখবে। এরপর ৪ নম্বর পয়েন্টে তোমাকে লিখতে হবে উদ্দীপকের রায়হান ও মিনু গল্পের মিনু উভয়ই ঘটনাচক্রে এতিম হয়ে যায়। দুজনের প্রতিবন্ধী, মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং রায়হান দৃষ্টি প্রতিবন্ধী। দুজনে ঠাঁই মেলে অন্যের বাড়িতে। মিনু ঠাঁই পায় দূর সম্পর্কের এক পিসির বাড়িতে আর রায়হানের জায়গা হয় চাচার বাড়িতে। দুজন দুটি ভিন্ন পরিবেশে থাকলেও বাবা মায়ের কথা ভেবে উভয়ের মন বিচলিত হয়। তাই বলা যায় পরিণতি ভিন্ন হলেও উদ্দীপকের রায়হানকে মিনু গল্পের মিনুর সার্থক প্রতিনিধি বলা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ৩ নম্বর পর্বে আমরা পঞ্চম এবং ষষ্ঠ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।